সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ সূচি এবং আমার সঙ্গে আছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ বাদল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 13 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরে শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 সাংসদের গাড়িবহর থেকে গুলি ও অস্ত্রসহ যুবলীগের 5 জন গ্রেফতার। 2012 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ছাত্রলীগের ধাওয়া। 2013 ছাত্রলীগের বোঝা 12 শতাধিক ক্যাডার। 2014 বাংলাদেশে একদলীয় শাসনের শুরু। 2015 ছাত্রদের গণমুখী রাজনীতির ধারায় ফেরার আহ্বান প্রেসিডেন্টের। 2016 ডিজিটাল নিরাপত্তা আইন নতুন মোড়কে পুরনো ধারা। 2017 নির্বাচন কমিশন গঠন, রাষ্ট্রপতি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। 2018 প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ করেছে বিএনপি। 2019 ডক্টর কামাল বললেন, জামাত ছাড়তে বিএনপিকে চাপ দেওয়া যেতে পারে। 2021 বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি হাসনাইন খুরশিদ সূচি ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। 2011 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি, সংসদের গাড়িবহর থেকে গুলি ও অস্ত্রসহ যুবলীগের 5 জন গ্রেপ্তার। সাংসদ এটি নুরুন্নবী চৌধুরী শাওন, উনি যুবলীগের নেতা ছিলেন এবং উনি এমপি ছিলেন এবং ওনার ওই গাড়িবহর থেকে গুলিতে একজন নিহত হয়েছিল। সেই মামলাটি আসলে শেষ পর্যন্ত পালে হাওয়া পায়নি বা সত্য ঘটনা উদ্ঘাটন হয়নি। কেন সংসদ সদস্যের গাড়িবহর থেকে গুলি করতে হবে, তা আবার নিজ দলের নেতাকর্মীদের উপরে? তাহলে ওটি মানে এই সংসদকে আপনি কি বলবেন? পুরোটাই একটা প্রহসনের নির্বাচন ছিল, একের পর এক। 2008-এর নির্বাচনটি নিয়ে কিছুটা গ্রহণযোগ্যতার প্রশ্ন তোলা হয়, যেহেতু বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং সেই নির্বাচনকে মানে হাইলি ম্যানিপুলেটেড, খুব স্কিললি ম্যানিপুলেটেড, এবং সেই নির্বাচনের ফলাফলও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। আর সেই নির্বাচনের ভেতর দিয়ে যাদের নির্বাচিত করা হয়, সেই তাদের সংখ্যাগরিষ্ঠ আসনে সেবার আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয় 2008-এর নির্বাচনে, এবং এর ভেতর দিয়ে আসলে ফ্যাসিবাদের সূচনা হয় বাংলাদেশে। এবং পর্যায়ক্রমে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, সংসদ যে আসলে জনগণের প্রতিনিধির সভা, সেই মর্যাদা সংসদ হারিয়ে ফেলে। এবং সংসদ সদস্যদের মধ্যে সত্যিকার অর্থে যেহেতু মানুষের ভোটে নির্বাচিত হয়নি, তাই বিভিন্ন রকম প্রভাব খাটিয়ে এমন অনেক মানুষ সংসদ সদস্য হয়ে বসে, যারা আসলে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে গণতন্ত্রের শত্রু হয়ে মানে মানুষের সামনে প্রতিপন্ন হয়। অনেকে বলেন যে বিগত সংসদ সদস্যদের যে কোয়ালিটি, তাদের কোয়ালিটি অনেক ভালো ছিল। এখনকার যারা আসবে, যারা এখন ভোটের মাঠে আছে, তারা অনেকটাই পিছিয়ে। এটি কি ওই পার্লামেন্টগুলোকে বা যাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ আছে তাদেরকে নর্মালাইজ করবার একটি উদ্যোগ? বিষয়টা হচ্ছে, যারাই কথা বলেন তাদের কাছে আমি জানতে চাই যে সংসদ সদস্য হওয়ার মান কি আসলে অর্থ পাচারের দক্ষতা? সংসদ সদস্য হওয়ার মানে মানসম্মত সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কি দুর্নীতি? যোগ্যতা কি খুন করার সামর্থ্য? যোগ্যতা কি মাস্তানি এবং চাঁদাবাজির সামর্থ্য? যদি সেটা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে অতীতের এই 3-4 সংসদ সদস্যদের যোগ্যতা আগামী দিনে যারা সংসদ সদস্য হবেন বলে আমরা আশা করছি তাদের চেয়ে অনেক বেশি। কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা হচ্ছে যে
আমরা সংসদকে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ হিসেবে দেখতে চাই। জনগণের ভোটে, জনগণের পছন্দে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাবেন, জনগণের কথা বলবেন, দেশের কথা বলবেন, তার এলাকার কথা বলবেন এবং দেশের স্বার্থকে সমুন্নত রাখবেন। সেই অর্থে যদি বলি, আমরা আসলে সামনের সংসদ নিয়ে অনেক বেশি আশাবাদী যে অনেক ভালো সাংসদ আমরা পাবো আশা করছি। 87 সাল থেকে সাংবাদিকতা করি, তো প্রায় 38 বছর পার হয়ে গেছে। আমি অনেকগুলো সংসদ দেখেছি। মানে আপনি স্বৈরাচার দেখেছেন? হ্যাঁ, আমি স্বৈরাচার, মানে ফ্যাসিস্ট দেখেছি, স্বৈরাচার দেখেছি, গণতন্ত্র দেখেছি। তো 91, 96 এবং 2001-এর কথা আমি বলতে যাচ্ছি যে তখন 3টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তুলনামূলকভাবে অনেক গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং সবাই জানতো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। 5 বছর পরে আমাকে মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে এবং আমি যদি 5 বছর ভালো কাজ না করি, 5 বছর পরে আমার নির্বাচিত হয়ে ফিরে আসার সম্ভাবনা অনেক কমে যাবে। সো সেই কারণে সংসদ সদস্যদের মধ্যে দায়িত্বশীলতা, জবাবদিহিতা অনেক বেশি ছিল এবং সেটাই আসলে গণতন্ত্রের মূল শক্তি, যে শেষ পর্যন্ত যত ক্ষমতাশালী হোক না কেন, শেষ পর্যন্ত মানুষের কাছে ফিরে যেতে হয়। জনগণের যে প্রতিনিধিত্ব করা বা এই যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, তারা তো জনগণের সেবা করেন, তাদের তো অনেক বেশি রাষ্ট্র আর্থিক সুযোগ সুবিধা দেয় না। তাহলে এই যে মনে করেন 20 কোটি, 50 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করে কেন আসলে জনপ্রতিনিধি হতে হবে? এটি তো জনগণ ভালোবেসে তাদের প্রতিনিধি নির্বাচন করবার কথা, কিন্তু উল্টো জনগণের মন জয় করার জন্য যে কারিগরি টাকা ব্যয় করতে হচ্ছে, এই টাকাটা ফেরে কি করে? বাস্তবতা হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে ফেরে। এমপি হিসেবে যে প্রবল প্রতাপ বা প্রতিপত্তি অর্জন করে তারা, সেটাকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে আলটিমেটলি সেই টাকাটা ফিরিয়ে আনে। কিন্তু একজন পার্লামেন্টারিয়ান তো হলফ করে বলেন আর কোনো পেশার সাথে সম্পর্ক সেটা বলেন, হ্যাঁ সেটা বলেন, কিন্তু বাস্তবে সেটার প্রয়োগ আমরা দেখি না। সেই কারণেই আমাদের গণতন্ত্রের দুর্বলতা। এবং আমরা 54-55 বছর হয়ে গেল আমাদের, আমরা এত বছরেও মানে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারলাম না। সেই জায়গায় আমরা শক্তিশালী গণতন্ত্র চাই, শক্তিশালী সংসদ চাই, জবাবদিহিতামূলক সংসদ চাই, যে সংসদ সদস্য হয়ে কিংবা মন্ত্রী হয়ে কেউ যাতে দুর্নীতিতে জড়াতে না পারে, কেউ যাতে কোনো ধরনের অন্যায় কাজ করতে না পারে, বা করলেও সেটা যাতে ধরাছোঁয়ার বাইরে না থাকে। যে করবে সে যাতে জবাবদিহিতার আওতায় আসে, আইনের আওতায় আসে, দুদক যাতে সক্রিয় হয়, শক্তিশালী হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আইনগত ব্যবস্থা নেওয়া হোক, বিচারের মুখোমুখি দাঁড় করানো হোক। তো সেই জায়গায় অনেক বেশি শক্তিশালী আমরা ভবিষ্যতের সামনের সময়টা কি এমন সম্ভাবনাময় দেখেন? আমরা আশাবাদী, নিঃসন্দেহে চ্যালেঞ্জ আছে, তারপরে আমরা আশা করতে চাই। চ্যালেঞ্জ আছে, তারপরেও সচিব ভাই আশাবাদী। আসলে জনপ্রতিনিধি হবার জন্য এই যে শত শত কোটি টাকা কারিগরি টাকা খরচ করে জনপ্রতিনিধি হন, আমি জানি না তাদের বেতন ভাতা 5 বছর যোগ করলে কয় কোটি টাকা হবে, হয়তো 2-3 কোটি টাকা বা 4 কোটি টাকা হতে পারে সর্বোচ্চ, বা 5 কোটি টাকা হতে পারে, কিন্তু বাদ বাকি টাকা তো তাহলে লস হবার কথা। হ্যাঁ, তো এই টাকা যেভাবে তোলেন, এই তুলতে গিয়ে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে আচার আচরণ, কখনো গাড়ির বহরে এইভাবে গুলি করতে হয়, কখনো কারোর খলি উড়িয়ে দিতে হয়, এই ঘটনাগুলো ওই কারণেই ঘটে বলে আমার কাছে মনে হয়। ভবিষ্যতে যারা পার্লামেন্টে যাবেন, তারা কি এই বিগত দিনের যে ইতিহাস, যে পরিণতি, এগুলো দিয়ে শিক্ষা নিতে পেরেছে? আপনি তো প্রশাসনের একেবারে কেন্দ্রে কাজ করেন, আপনার অবজারভেশন কি? সেই জায়গায় আপনি দেখেন কোনো পরিবর্তন? ইনফ্যাক্ট আপনার কাছে আরেকটু সাপ্লিমেন্টারি কোশ্চেন রাখতে চাই, সেটি হচ্ছে যে আমলাতন্ত্র, আপনি ফ্যাসিজমের আমলাতন্ত্র দেখেছেন, ইন্টেরিয়ামের আমলাতন্ত্র দেখছেন এবং ভবিষ্যতে হয়তো ডেমোক্রেটিক আমলাতন্ত্র দেখবেন। 3টি সময়কে আপনাকে একটু মূল্যায়ন করবেন, ছোট করে একটু মূল্যায়ন করতে। জনপ্রতিনিধি কারা হবেন, এমপি কারা হবেন, সংসদ সদস্য কারা হবেন, এটি কিন্তু আমাদের আইনে বলা আছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। কারণ হচ্ছে বিগত দিনের যে সংসদ ছিল, অধিকাংশই ছিল রাজনীতিবিদের বদলে ব্যবসায়ী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকরা। তারা ব্যবসার স্বার্থে, বিজনেস মানে তাদের ব্যবসার স্বার্থে, মোট কথা মানুষ রাজনীতি করে মানুষের সেবার জন্য, দেশের সেবার জন্য, দেশের উন্নয়নের জন্য রাজনীতিবিদেরা রাজনীতি করে এবং তারাই তো আইন প্রণেতা হওয়ার কথা। কিন্তু বাস্তবে গত যদি আমরা 30 বছর ধরি, তাহলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদ প্রথম দিকে একটু বেশি থাকলেও আস্তে আস্তে রাজনীতিবিদের সংখ্যা কমে যাচ্ছিল এবং সেই জায়গাগুলো দখল করছিল বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের লোক। ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ীরাই এখানে বেশি ঢুকেছে এবং পেশাজীবী অনেক সংগঠনের নেতারাও আইন প্রণেতা হিসেবে ঢুকেছে।
এবং আপনি যে কথাটি বললেন যে আসলে এই যে কারি টাকা খরচ করে তারা, যদি খরচ তোলার যদি কোনো সুযোগ না থাকতো তাহলে তো আর খরচ করতো না। না, আপনার তো তোলার একটা বৈধ জায়গা থাকতে হবে, অবৈধ অনেক সুযোগ থাকতে পারে, আমরা সেটা জানি। হ্যাঁ, সেই অবৈধটাকেই তারা অনিয়মটাই নিয়মে পরিণত হয়ে গেছে গত 30 বছরে বিভিন্ন সেক্টরে। আর আপনি যে কথাটি বললেন আমার কাছে মনে হচ্ছে যে ওই একটি কথা সূচি ভাইকে বলেছেন যে আগের যারা সংসদ সদস্য ছিল তাদের মান আর এখনকার সামনে যারা আসছেন এইটা আপনি কিভাবে দেখেন? আমি মনে করি এটার জন্য আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে অতীতে এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাকসু থেকে শুরু করে এই যে ছাত্র সংসদ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু রাজনীতিবিদ বা ছাত্র নেতা সেইভাবে গড়ে ওঠেনি। 90-এর পরে থেকেই কিন্তু এই জিনিসটি বন্ধ ছিল। তাই এখন যদিও একটা আশার আলো আমরা দেখছি যে এখন ছাত্র সংসদগুলো হচ্ছে আস্তে আস্তে এই প্রজন্মটাই আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব নিবে, আস্তে আস্তে আমাদের কিন্তু সেটা বাড়বে। আর প্রশাসনের কথা যেটি বললেন, আমি 2004 থেকে সচিবালয়ে কাজ করি, প্রায় 20 বছর হয়ে গেল। আমি 2004-এ বিএনপির সেই সময়ের সচিবালয় কিছুটা দেখেছি, মানে ওইভাবে, হ্যাঁ, ওইভাবে বোঝার মতো তখন আমার ম্যাচুরিটি আসেনি। তারপরে এই যে গত ফ্যাসিস্ট 15 বছরের ফ্যাসিস্ট আমলটা আমি দেখেছি এবং এখনো গত 11 বছর দেখলাম। আসলে ওই যে ধারাবাহিকতা সেটি কিন্তু এখনো শেষ হয়নি। আমরা 24-এর অভ্যুত্থানের পর একটা আশা, বুকে আশা নিয়ে বুক বেঁধেছিলাম যে নিশ্চয়ই আমাদের বড় ধরনের পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবে সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসেনি। এখনো প্রশাসন আগের ছকেই চলছে, মানে লাল ফিতার দৌরাত্ম্য আছে। এখনো যাদেরকে আমরা এই 24-এ হটানোর আন্দোলন করলো এই দেশের আপামর জনসাধারণ, সেই যারা এটার সাথে মানে তার সরকারি চাকরির আচরণ বিধি ভঙ্গ করে অতিরিক্ত দলবাজ হয়ে গেছিল, দলদাস হয়ে গিয়েছিল, দল কানা হয়ে গিয়েছিল, তারাও কিন্তু এখনো গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে নতুন নতুন দলকানাও তো তৈরি হচ্ছে। আর কিভাবে চেঞ্জ হচ্ছে এটি আসলে ওখানে থাকলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যে লোকগুলো মানে একই বিনোদন পান, হ্যাঁ, মানে এর চেয়ে বড় বিনোদন হয় না। যে লোকগুলো একই লোক, এই আমি প্রফেশনাল একজন রিপোর্টার, আমার কাছে তার যে পরিচয় গত 15 বছরে দিয়েছে যে আমি এই সরকারের খুবই ঘনিষ্ঠ, এই লোকগুলোই মাঝখানে তারা আরেকটি বিশেষ দলের পরিচয় দিয়েছে। আবার ঠিক এই গত 2 মাস ধরে তাদের মধ্যে আবার পরিবর্তন দেখছে। ওই একই ব্যক্তি বহুরূপ দেখছি। আসলে আমার নিজেরই লজ্জা লাগে যখন এই একই ব্যক্তি আমার কাছে বারবার তার পরিচয়টা চেঞ্জ করছে, আমার খুব মজা লাগে। একসময় তো ছাত্রলীগ পরিচয় দিয়ে বেশ তারা সুবিধা নিত, এখন আবার আপনি বলছেন যে একই অঙ্গে বহুরূপ। এই যে একই অঙ্গে বহুরূপ যে মানুষগুলো ধারণ করতে পারে, তারাই তো আসলে ঘটনা হচ্ছে গণতন্ত্রকে একটা ভিন্ন রূপ দিয়ে ফ্যাসিবাদের রূপ নিয়েছিল। ভবিষ্যতে যারা আসবে তাদেরও তো একই পথে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাবে কিনা, এই প্রবণতা কতটুকু দেখেন? এবং এটি কি রাজনৈতিক দলের নেতাদেরকেও তো নানানভাবে দেখার সুযোগ হয় আপনার? রাজনৈতিক দলের নেতারা কি বোঝেন যে রাজনৈতিক নেতাদেরকে কিভাবে ফ্যাসিস্ট বানানো হয়, সেই রাস্তাটা কি তারা বুঝতে পেরেছেন? আমার মনে হয় যারা রাজনৈতিক নেতা এবং আগামীতে যারা আসবেন নির্বাচিত হয়ে, তাদের যদি মনের ভিতরে মানে জনসেবা করার এবং রাষ্ট্রকে একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে যদি তারা আন্তরিকভাবে চায়, তাহলেই সেটা সম্ভব। আর তাদের মধ্যে যদি আগের মতোই যে আমাকে এমপি হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে, আমাকে অগাধ সম্পদের মালিক হতে হবে, আমাকে যত সুবিধা আছে এই সুবিধাগুলো আমাকে নিতে হবে, এই জিনিসটা আবার ওই প্রশাসনের কর্মকর্তারা খুব খেয়াল করে যে আমার অভিভাবক যিনি আসছেন মন্ত্রণালয়ের, উনি কি চান, উনি কি একটা টেন্ডার তার লোককে দিতে চান? যদি টের পায় যে ওনার ভিতরে কিছুটা হলেও এই জাতীয় মানসিকতা আছে, তখন সেটাকে আরো পরিপূর্ণ এবং ঢেলে দেওয়ার জন্য তারা রেডি থাকবে এবং থাকে। এই মানসিকতা আছে তাদের মধ্যে। আমি সবার কথা বলছি না, অধিকাংশ সবার কথা বলছি না, প্রশাসনে অনেক ভালো দক্ষ এবং অনেস্ট কর্মকর্তা এখনো আছে, তবে তাদের সংখ্যাটা তুলনামূলকভাবে খুবই কম। তো সেই ক্ষেত্রে সামনে যারা আসবেন
তারা যদি চান যে এই দেশটাকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা গড়তে চাই, প্রশাসনটাকে প্রফেশনাল একটা প্রশাসন আমরা গড়তে চাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি কারো ভিতরে অনিয়ম দুর্নীতি করার প্রবণতাও থাকে, সেটি কিন্তু সে সাহস পাবে না। সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের ভূমিকা বেশি বলে আমি মনে করি। বাদল ভাই, আবারও শুনবো আপনার কাছ থেকে। সূচি ভাই, বাদল ভাই বললেন যে এটা প্রবণতা থাকে, একই অঙ্গে বহু রূপ। হ্যাঁ, এই যে রূপ বদল করা, গিরগিটির মতো রূপ বদল করে ফেলা, এরাই তো আসলে রাজনৈতিক নেতাদেরকে ফ্যাসিস্ট বানিয়েছে। বর্তমানে যারা রাজনীতি করছেন, এখন ভোটের মাঠে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তারাও তো একই আলো বাতাসের রাজনীতিবিদ। 24 তাদেরকে কিছুটা বদলেছে কিনা আমি জানি না, আপনার কাছ থেকে মূল্যায়ন শুনবো। 24 যদি না বদলায়, তাহলে পরিণতি তো আবারও রক্তাক্ত যে কোনো একটা মাস হবে। নিঃসন্দেহে না বদলালে একই রকম পরিস্থিতি হবে, একই বদলেছে, রকম পরিণতি হবে, আপনার কিন্তু observation কি? বদলানো অনিবার্য। এটা হয় কি, আসলে দুইটা বিষয় বলতে চাই আমি। একটা হচ্ছে যে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সততা, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনা নিজে অসৎ হওয়ার কারণে তার সাঙ্গপাঙ্গ, তার মন্ত্রী পরিষদ, তার দল, তার দলের অঙ্গ সংগঠন টোটালটাই আসলে করাপ্ট হয়ে গেছে। কিন্তু সুযোগ আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটি হচ্ছে যে আপনি বললেন যে শীর্ষ নেতৃত্ব যদি সৎ হয়, ধরে নিলাম আপনার মাথায় কোনো রোগ নেই, কিন্তু আপনার একটি পায়ে রোগ আছে বা একটি হাতে রোগ আছে, কেটে ফেললে কি হয়? আমি আপনি লুকাতে তো পারবেন না। আমি একটু মেনশন করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়কার ক্যাবিনেট। তো সেই সময়ে যেহেতু প্রেসিডেন্ট জিয়া অসম্ভব অনেস্ট ছিলেন, তার ক্যাবিনেটে কোনো অসৎ লোক টিকতে পারেনি। তো একইভাবে বেগম জিয়ার 91 সালের মন্ত্রিপরিষদ আমার দেখা মানে বাংলাদেশের সর্বকালের সেরা মন্ত্রিপরিষদ, সেরা সরকার। সেই সময়টাতে আমরা দেখেছি মন্ত্রীদের সততা এবং দক্ষতা, দুটো বিষয় লাগবে। সৎ থাকাটাই শেষ কথা না, অযোগ্য হলে, অদক্ষ হলে সৎ মানুষও ব্যর্থ হন। সততা এবং দক্ষতা দুটো যদি একসাথে কম্বাইন করা যায়, এবং তার উপরে শীর্ষ নেতৃত্বের যদি কড়া নজরদারি থাকে, এবং সেক্ষেত্রে আসলে কোনো বিকল্প নাই সৎ থাকার এবং ভালো কাজ করার। ভালো কাজ না করলে, যে মন্ত্রী ভালো কাজ না করবেন, সেই মন্ত্রী তার দায়িত্বে থাকবেন না, সেটাই স্বাভাবিক। সো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রশাসন রাজনৈতিক সরকারের গৃহীত সিদ্ধান্ত, নীতিমালা দক্ষতার সাথে বাস্তবায়ন করবে, এটা হচ্ছে প্রশাসনের কাজ। এখন প্রশাসন যদি রাজনীতিবিদদের পরিচালনা করে, তখনই সম্ভব হয় যদি রাজনৈতিক যারা মন্ত্রী হচ্ছেন, সেই মন্ত্রীরা যদি হয় অসৎ হন অথবা অদক্ষ হন। মন্ত্রীরা যখন অদক্ষ হন, মন্ত্রীদের অদক্ষতার সুযোগটি কিন্তু আমলারা নেন। তো মন্ত্রীরা যখন অদক্ষ হন, তখন তারা প্রশাসনের উপর নির্ভর করেন, সচিবদের হাতে ছেড়ে দেন যে ভাই আমাকে একটু এটা কীভাবে করবো আপনি বলেন। যেই সিদ্ধান্ত আসার কথা মন্ত্রীর কাছ থেকে, সেই সিদ্ধান্ত সচিবের কাছ থেকে আসে। সচিব যে সিদ্ধান্ত দেয়, যা বোঝায়, সে যে মন্ত্রী কাজ করে। তো শেষ পর্যন্ত মন্ত্রীরা সচিবদের হাতে জিম্মি হয়ে পড়েন, এবং সেটা হন তাদের অযোগ্যতার কারণে, তাদের অসততার কারণে। আমরা আশা করব যে সামনের সরকারে যারাই আসুক, তারা অবশ্যই সৎ এবং যোগ্য মন্ত্রী বাছাই করবেন, দেশপ্রেমিক মন্ত্রী বাছাই করবেন। সততা বলতে, আচ্ছা আমি এই জায়গাটা একটু বলতে, সততা মানে আসলে শুধুমাত্র শুধু আর্থিকভাবে সততা না, সামগ্রিক সততা চাই, আমরা নৈতিক সততা চাই। এখন মানে আমি দলীয় রাজনীতির প্রসঙ্গে আসতে চাই না, আমি এটা তারপরেও একটু বলতে বাধ্য হচ্ছি যে কোনো দল যাদের সেই দলের নেতাদের বা সেই দলীয় প্রতিষ্ঠান, দলের আর্থিক প্রতিষ্ঠান কিংবা যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র নিজের দলের লোককে নিয়োগ দেওয়া হয়, সেটা কি সততা? মানে আমরা দেখি যে বিএনপি নেতার মালিকানাধীন কোম্পানিতে সব দলের লোক কাজ করে, কিন্তু কোনো একটি বিশেষ দলের নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠানে সেই দলের লোক ছাড়া অন্য কেউ কখনো চাকরি পায় না। এটা প্রাইভেট কোম্পানি হতে পারে না, কারণ এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে যে কোনো চাকরিতে, সরকারি বেসরকারি যে কোনো চাকরিতে যোগ্যতা থাকলে যোগ্যতা প্রমাণ করে চাকরি পাওয়ার। কিন্তু যোগ্যতা প্রমাণেরই কোনো সুযোগ নেই। সেখানে আলটিমেটলি গিয়ে দলীয় আনুগত্যের ভিত্তিতে যখন চাকরি দেওয়া হয়, ইভেন বেসরকারি প্রতিষ্ঠানে, সেটা সংবিধান বহির্ভূত, সেটা মানবাধিকারের লঙ্ঘন। কারণ এটা কোনোভাবেই হতে পারে না। যোগ্যতার ভিত্তিতে আমাদের তরুণরা চাকরি পাবে। 21 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি। এই জালিয়াতির খবর, চাকরির পরীক্ষায় চাকরির প্রশ্নপত্র ফাঁস, আবার সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বলতে শুনেছি শুধুমাত্র পরীক্ষা দাও, অ্যাটেন্ড করার দায়িত্ব তোমাদের, চাকরি দেওয়ার দায়িত্ব আমাদের। এই যে মনে করেন এই সার্কেল, এই সাইকেলটি
এই সাইকেল তো ঘূর্ণায়মান, এটি চলছে, চলতেই থাকবে। শেষ পর্যন্ত এসে এই ইস্যুতেই কিন্তু সরকারের পতন ঘটেছে, ফ্যাসিবাদের অবসান ঘটেছে এই ইস্যুতেই, যে বিসিএসে মুক্তিযোদ্ধা পরিবার বিভিন্ন রকম কোটা দিয়ে আলটিমেটলি সরকারি চাকরিকে দলীয়করণ করা হয়েছিল। এবং আমি একটু আগে সেটাই বলছিলাম যে সরকারি চাকরিকে দলীয়করণ করার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, শুধু তরুণদের ক্ষোভ না, এটা সারা বাংলাদেশের সব মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ শেষ পর্যন্ত এক ধরনের বিস্ফোরণ ঘটছে এবং তারই মুখে শেখ হাসিনার সরকারের, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটছে। একইভাবে বেসরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশে বাস্তবতা হচ্ছে যে বিসিএসে 3000 মতন চাকরি হয় বছরে। সো অথচ আমাদের কোটি তরুণ চাকরির বাজারে প্রবেশ করে। তো চাকরির বাজার মূলত বাংলাদেশের অর্থনীতি এখন বেসরকারি খাত নির্ভর। বেসরকারি খাতে চাকরির ক্ষেত্রেও মানে যোগ্যতার ভিত্তিতে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে মানে চাকরির কর্মসংস্থান হতে হবে। সেখানে দলীয় বিবেচনায় চাকরি হওয়া এটা অন্যায়, অনৈতিক এবং এটাও এক ধরনের। এই জায়গা থেকে আগামী সরকারকে বেরিয়ে আসতে নিঃসন্দেহে আগামী সরকারকে নিশ্চিত করতে হবে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যোগ্যতাই যোগ্যতাই চাকরি পাওয়ার একমাত্র বিষয়, দলীয় আনুগত্য না। সেটা শুধুমাত্র সরকারের ক্ষেত্রে না, বেসরকারি চাকরির ক্ষেত্রেও। জি, বাদল ভাই, আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। 2022 সালের একটি খবর, বছরে 42 লাশ দাফন, 1000-এর বেশি। হয়তো এখানে একটি খবরে এসেছে 1000-এর বেশি, কিন্তু এর সংখ্যা কত ছিল সঠিক করে বলা যায় না। গুম, খুন এবং নানান কারণে মানুষ এভাবে বেওয়ারিশ হয়ে নানান জায়গায় পড়ে থাকতে দেখা গেছে। এটি কি ওই সরকারের নিরাপত্তা দিতে ব্যর্থতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার কারণে হয়েছে, না এটি সরকারের সিদ্ধান্তেই হয়েছিল? এটি বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় যে গুম খুনের বিষয়টি কিন্তু অতীতে এত মহামারী রূপে আসেনি, যেটি গত 15 বছরে যেভাবে গুম হয়েছে, অনেক জাতীয় নেতা সহ মানে হাজারো মানুষ গুম হয়েছে। এই জন্য এই সরকার এসে একটি গুম কমিশনও করেছে, তার একটি রিপোর্টও দিয়েছে। হ্যাঁ, রিপোর্টও দিয়েছে এবং জাতিসংঘের এখানে অনেক বিষয় ফাইন্ডিংস আছে, এগুলো সততাও মিলেছে। আমি বলতে চাই, আপনি যে শিরোনামের কথা বললেন ওই সময়, এটি সম্ভবত 2022 সালের খবর। তো 2022 সাল এই নিকট অতীতেই, কিন্তু এই সময় আসলে 42 লাশ কখন বেশি পাওয়া যায়, যখন রাষ্ট্রর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এইগুলোর সাথে রাষ্ট্রীয় বাহিনী যুক্ত হয়, তখনই কিন্তু এই পরিমাণটা খুব বেশি হয়। ব্যক্তিগতভাবে একজন আরেকজনের শত্রুতার থেকে অনেক কিছুই হয়, সেটি কিন্তু এই প্রকটভাবে এত লাশ ভাবে হয় না। কিন্তু যখন এই হাজার হাজার সংখ্যা 1000-এর উপরে চলে যায়, তখন বুঝতে হয়। এবং আমরা অতীতে পত্রপত্রিকায়, গণমাধ্যমে দেখেছি যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ, সে এই জিনিসগুলো যখন রাষ্ট্রীয়ভাবে করা হয়, তখন কিন্তু এই প্রবণতাটা আরো বাড়ে। আপনার সাথে আমার কোনো বিষয়ের মতো ভিন্নতা আছে, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমি রাষ্ট্রীয় বাহিনীকে ভাড়া করে আপনাকে আমি শুট করে দিচ্ছি বা ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছি। এই ঘটনাগুলো অতীতে ঘটেছে, যে কারণে ওই সময় রাজনৈতিক প্রতিহিংসা বা ক্ষমতা, অবশ্যই রাজনৈতিক টিকিয়ে রাখবার জন্যই ক্ষমতা, মোট কথা ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব হতে পারে, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, নিজ দলের আভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণেও এটা হয়েছে। এগুলো আমাদের কিন্তু অতীতের গণমাধ্যম ঘাটলেই দেখা যায় যে এক দলের সাথে আরেক গ্রুপের গোলাগুলিতে মারা যাচ্ছে, আবার কাউকে গুম করে দেওয়া হয়েছে, কাউকে মামলা, মিথ্যা মামলা, হয়রানি মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবর ধরেই আলোচনা করছি, হয়তো অপ্রকাশিত আরো অনেক আছে যেগুলো এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। কিন্তু ওই সময়টা, এই সময়টাকে আমরা এগুলো নিয়ে আলোচনা করবার উদ্দেশ্য কি, এই জায়গাগুলো থেকে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তারা কিছু গাইডলাইন হয়তো পেতেও পারেন, আমরা যেই কারণে আলোচনা করে থাকি। আমরা মনে হয় 24-এর গণ অভ্যুত্থানের পরে এই জায়গা থেকে কিছুটা হলেও আমরা কিন্তু আগের চেয়ে কিন্তু এখন প্রকাশ্যে কথা বলতে পারছি, আমরা কিন্তু সাহস করে প্রতিবাদ করা শিখেছি, কিছু কিছু জায়গায় কিন্তু সেটা হচ্ছে। আমি আশাবাদী এই কারণে যে আগামীতে যারাই জনপ্রতিনিধি হিসাবে রাষ্ট্রের দায়িত্ব নেবেন, তারা নিশ্চয়ই সেই ফ্যাসিস্ট আমলের এই বিষয়টিকে, আপনার এই বক্তব্যের আমি একটু কাউন্টার দিতে চাই। সেটি হচ্ছে যে কথা বলবার স্বাধীনতা পেয়েছেন, কিন্তু
আপনার কথায় যদি কাজ না হয় সেই স্বাধীনতা দিয়ে আপনি করবেনটা কি? না, সেটি হয়তো একদিনেই তো সব চেঞ্জ হবে না। আগে তো আমি কথাই বলতে পারতাম না, আগে তো আমি চোখ তুলে তাকাইতেই পারতাম না। আমাকে যেটা বলতো সেটা আমাকে শুনতে হতো, না হলে আমি নাই। সেই জায়গা থেকে আমরা যেহেতু চোখ তুলে তাকাবার মতো মানে ব্যক্তিগতভাবে স্বাধীন মনে করছেন? স্বাধীন মনে করছি, এবং কিছু কিছু জায়গায় সেটির রেজাল্টও পাওয়া যাচ্ছে। আগামীতে নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রজন্ম এবং যারা আমাদের দায়িত্বে আসবেন, দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, তারাও নিশ্চয়ই এই বিষয়গুলো, যে আমরাও যদি আগের রাস্তায় হাঁটি তাহলে কিন্তু ওই যে আপনি একটু মানে আগে আগের বললেন যে রাস্তায় হাঁটতে হাঁটতে আগের সরকার যেদিকে চলে গেছে, হ্যাঁ, যে আমরাও যদি গন্তব্যে ওদিকেই পৌঁছেছে যাই, ওই গন্তব্যেই যাবে। হ্যাঁ, ওই দিকেই যদি যাই তাহলে আপনি যেভাবে বললেন যে আরেকটি রক্তাক্ত মাসের দেখা হয়তো সামনে পাওয়া যাবে, সেটি হয়তো খুব বেশি দূরে থাকবে না। এই জন্য যারা সামনে আসবেন তাদের প্রতিও আমাদের আশা থাকবে, প্রত্যাশা থাকবে যে তারা নিশ্চয় অতীতের এই জায়গা থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর সামাজিক অবস্থান, সুন্দর মানুষ চলার উপযোগী একটি দেশ উপহার দিবে। সেটি তো তাদের কাছে আমাদের প্রত্যাশা রয়েছে। সচিবে আমরা শেষ করব আপনার কাছ থেকে শুনে, সেটি হচ্ছে ওবেদুল্লাহ বাদল একটি কথা বলেছেন যে কথা বলবার তো স্বাধীনতা পেয়েছেন, চোখ তুলবার স্বাধীনতা তো পেয়েছেন, তো চোখ তুললেন, চোখ খুললেন, কথাও বললেন, আমি বা রাষ্ট্র এটিকে আমলে নিল না, তাহলে ওই স্বাধীনতা দিয়ে করবেনটা কি? নিঃসন্দেহে আমি আপনার সাথে একমত যে কথা বলার পরে কথা যদি যুক্তি থাকে তাকে আসলে গ্রাহ্য করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। নাগরিক হিসেবে সেটা, হ্যাঁ, সেটা দিতে হবে, সেটা হতে হবে। আমি একটু অন্য প্রসঙ্গে একটু যেতে চাই। সেটা হচ্ছে যে 24-এর পর আমরা কিছু অস্বাভাবিক প্রবণতা দেখছি যেগুলো খুব দুঃখজনক। মানে বলার স্বাধীনতা, বলার স্বাধীনতার পাশাপাশি কিছু স্বাধীনতার অপব্যবহার দেখছি। মানে কথায় কথায় রাস্তা অবরোধ, মানে মানুষের পথ আটকে দেয়া, মানে আমি এমন একটা অজুহাত যে আমরা 24 এনেছি অতএব আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সেই ধরনের প্রবণতা কারো কারোর মধ্যে দেখা যাচ্ছে। আমি আশা করি যে সেগুলো সরকার বন্ধ করবে। এবং সরকারের কাজ শুধু শোনা না, সরকারের কাজ শুধু দুঃখ প্রকাশ করা না, সরকারের কাজ প্রতিকার করা এবং যাতে ভবিষ্যতে না ঘটে সেটা নিশ্চিত করা। ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদেরকেও তো তাদেরকে অবশ্যই গ্রুপ অবশ্যই বলবে আমরা এই সরকার এনেছি, আমরা এই সরকার বানিয়েছি। এটা আমরা দেখেছি যে আমরা অতীতে আমরা দেখেছি আমরা সরকার বানিয়েছি অতএব আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এটা ভবিষ্যতে যাতে না ঘটে এবং এটা করতে গিয়ে কেউ যাতে ভবিষ্যতের সরকারের কাছ থেকে কোনো রকম প্রশ্রয় না পায় সেটা আমরা আশা করব। সত্যিকার অর্থে যাতে জনগণের নাগরিক অধিকার নিশ্চিত হয়, নাগরিক অধিকারের বিপরীতে যদি কেউ পথ চলার চেষ্টা করে বা পথ রুদ্ধ করার চেষ্টা করে, সেই পরিস্থিতিতে সরকার অবশ্যই কার্যকর পদক্ষেপ নেবে। সরকার নিষ্ক্রিয় বসে থাকার জন্য সরকার না, সরকার দর্শক না। জনগণের জীবন মান উন্নয়ন এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই তো হচ্ছে নিঃসন্দেহে সরকারের এর বাইরে তো আর কাজ নেই। সরকারের কাজ দর্শক না। জনগণ হিসেবে আমরা অনেক সময় সাধারণ মানুষ, আমরা একটা অন্যায় দেখলেও মানুষ হয়তো ভয়ে সামনে এগোয় না, মানুষ ভয় পেয়ে বরং সরে যায়। সরকার সরে যেতে পারে না। সরকারের কাজ হচ্ছে সামনে এগিয়ে গিয়ে অন্যায় কাজটাকে বন্ধ করা, জনগণকে অভয় দেয়। হ্যাঁ, অভয় দেয় এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার নিশ্চিত করা। আমি বারবার এই জায়গাটায় জোর দিয়ে যাচ্ছি যে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ঢাকা শহরের রাস্তা বারবারই অবরোধ করা হচ্ছে, যে কারো ইভেন যদি দাবি যৌক্তিকও হয়, যৌক্তিক দাবি নিয়ে আপনি রাস্তা অবরোধ করে যৌক্তিক দাবিতে আরেকজনের যৌক্তিক অধিকার হরণ করা যায় না। আপনার দাবি যৌক্তিক, সে কারণে আপনি রাস্তা অবরোধ করবেন। রাস্তা অবরোধ করে রাস্তায় হয়তো একজন রোগী, তার একটা অ্যাম্বুলেন্স আটকে গেল, একজন রোগী বিনা চিকিৎসায় মারা গেল, তার দায় দায়িত্ব আপনাকে দিতে হবে। কিন্তু সেটাই, তার চিকিৎসা পাওয়া তার যৌক্তিক অধিকার। তার অ্যাম্বুলেন্স আটকে রেখে আটকা পড়ে মারা যাচ্ছে, হচ্ছে আপনি রাস্তায় বসে আপনার যৌক্তিক দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করে বসে আছেন, এটা হতে পারে এবং এটা অন্যায়। সো এটা কোনোভাবেই অধিকার না। রাস্তা অবরোধ করাটা কোনোভাবেই মানে কোনো রকম অধিকার হরণ করা, আরেকজনের অধিকার হরণ করে এবং রাস্তা অবরোধ কোনোভাবেই অধিকার না। রাস্তা অবরোধ অন্যায়, আর কলকারখানায় কাজ বন্ধ করে দেওয়া অন্যায়। মানে যে কোনো যৌক্তিক দাবিতে, ইভেন মানে পাওনা আদায়ের জন্যে, বেতন বকেয়া বেতন আদায়ের জন্য শ্রমিকরা যদি কাজ বন্ধ করে দেয় সেটা অন্যায় এবং এইটা করা যেতে পারে না। এভাবে করে দেশের অর্থনীতি, দেশের মানুষের জীবন মানে ব্যাহত করার কোনো সুযোগ কারণেই। এটা রাজনৈতিক দলগুলোকে এবং পরবর্তীতে যারা সরকার পরিচালনা করবেন নিশ্চয়ই এই সব জায়গাগুলো বিবেচনা করে তারা জনগণের জীবনকে সহজ করে দেবার জন্যই অনেক উদ্যোগ নেবেন, সেই প্রত্যাশা আমরা রাখি। আমি আবার বারবার একটা কথা বলছি যে সরকার দর্শক হয়ে থাকতে পারে না, সরকারকে অবশ্যই কার্যকর সরকার দেখতে হবে। হ্যাঁ, জি, ধন্যবাদ সচিব ভাই, ধন্যবাদ ওবেদুল্লাহ বাদল, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে।
জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হয়, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।